স্বাগত রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবার বিস্তারিত। টানা ৬৬ দিনের ছুটি শেষে অর্থনীতির চাকা সচল করতেই ৩১ মে থেকে দেশ জুড়ে খুলে যাচ্ছে সব অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকলেও সীমিত পরিসরে চালু হবে গণপরিবহন। অর্থনীতিবিদরা বলছেন, খুলে দেয়া সময়ে স্বাস্থ্যবিধি না মানলে আরও ঝুঁকিতে পড়বে অর্থনীতি। মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব বাধ্যতামূলক করে ধাপে ধাপে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার আহ্বান জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাকিটা ফখরুল ইসলামের রিপোর্টে। ২৬ মার্চ থেকে সরকারি ছুটি ও লকডাউনে কার্যত বন্ধ হয়ে যায় দেশের সব অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। করোনা সংক্রমণ শহর থেকে গ্রামে, মৃদু থেকে ছড়ায় ভয়ঙ্কর রূপে। সরকারি ছুটিও ৮ দফায় বাড়ে ৩০ মে পর্যন্ত। ৬৬ দিনের ছুটিতে অর্থ ও খাদ্য সংকটে পড়ে নিম্ন আয়ের মানুষ। বন্ধ থাকে শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান। অর্থনীতির সূচক ঠেকে নিম্নমুখী। সময়ের সাথে বাড়তে থাকে সংকট। কর্মসংস্থান ও অর্থনীতির চাকা সচল করতে ৩১ মে থেকে আপাতত ছুটি না বাড়িয়ে কর্মমুখী প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। অর্থনীতিবিদরা জানান, সবকিছু একসাথে চালু না করে স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে ভিন্ন সময়ে চলতে পারে গণপরিবহন ও অফিস। এই অর্থনীতির দরকারটাকে বা কর্মসংস্থানের প্রয়োজনটাকে মিট করতে গিয়ে আমরা যেন সামনের অর্থনীতির চাকাটাকে আরো বেশি রকম ঝুঁকির মুখে ফেলে না দিই। অর্থাৎ যদি অনেক মানুষ আক্রান্ত হয়ে যায়, তখন আমাদের পরবর্তী সময়ে অর্থনীতির চাকা চালু রাখাটা কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। অবশ্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্তে বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এর জন্য সক্ষমতা বাড়াতে হবে স্বাস্থ্য ব্যবস্থার। আমাদেরকে করোনা নিয়ে আসলে মনে হচ্ছে বহুদিন বসবাস করতে হবে। একদিক আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই, পাশাপাশি আমাদের সংক্রমণ প্রতিরোধে অবশ্যই জোর দিতে হবে। যারা সিদ্ধান্ত নেন তাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে। নিজেকে সুরক্ষা করার জন্য যা যা করণীয় সেগুলো আমাদের ব্যক্তিগত পর্যায়ে আরো বেশি পরিমাণে করতে হবে। একই সাথে বাধ্যতামূলক করতে হবে মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব। এখন প্রতিরোধে আমাদের কাছে আর তেমন কোনো অস্ত্রই নেই, মাস্ক প্রধান অস্ত্র। অর্থাৎ বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে বাসায় পুনরায় না ফেরা পর্যন্ত মাস্ক পরতে হবে। সরকারের পক্ষ থেকে লকডাউন নেই, অনেকটা নিজের উপর নিজের লকডাউন আরোপ করে নিজেকে নিজের যাতায়াত চলাচলকে যতটুকু সম্ভব সীমিত রাখা ছাড়া আসলে আমাদের এই মুহূর্তে কোনো উপায় নেই। বিশ্বব্যাপী করোনা মহামারীর এই সংক্রমণ গত ৮ মার্চ থেকে বাংলাদেশে শনাক্ত হওয়ার পর এখন অব্যাহত আছে উচ্চ হারে সংক্রমণ। জীবন ও জীবিকার সমন্বয় করতে ৩১ মে থেকে দেশ জুড়ে সচল হচ্ছে স্বাভাবিক জীবন। আর এই বাস্তবতায় এখন প্রধান চ্যালেঞ্জ, ছুটি পরবর্তী যে ঘটনাগুলো ঘটবে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। আর তা না পারলে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা প্রকাশ করলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণের রেকর্ডের দিনেই ঘোষণা দেওয়া হলো সাধারণ ছুটি প্রত্যাহারের। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩১ মে থেকে সীমিতভাবে খুলছে সরকারি বেসরকারি অফিস। একই সঙ্গে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, বাস, লঞ্চ ও ট্রেন চালু হবে ওই দিন থেকেই। 50% যাত্রী বহন করবে রেল। তবে আপাতত বন্ধই থাকছে শিক্ষা প্রতিষ্ঠান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ২৬ মার্চ থেকে শুরু হয় সাধারণ ছুটি। পরবর্তীতে ৬ দফা বাড়িয়ে এই ছুটি শেষ হচ্ছে ৩০ মে। এরই মধ্যে দিন দিন রেকর্ড সংখ্যকভাবে বেড়েই চলেছে করোনার আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের কারণে টানা সাধারণ ছুটি শেষে ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে সীমিত আকারে চলাচলের অনুমতি থাকছে সড়ক, রেল ও নৌপথে। সড়কে পরিবহন চলাচল নিয়ে আগামীকাল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহকে বিআরটির সাথে মিটিং করে এই সকল বিষয়ে চূড়ান্ত করতে মন্ত্রণালয় নির্দেশনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আমি দেশবাসীকে, বিশেষ করে সরকারি বেসরকারি খাত সহ সকলকে শর্তাবলী কঠোরভাবে প্রতিপালনের অনুরোধ জানাচ্ছি নিজেদের স্বার্থে। আমি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএ সহ বসে আলাপ আলোচনা করে একটি পরিকল্পনা গ্রহণের অনুরোধ করছি। একইভাবে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই নৌ চলাচলের কথা বললেন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অন্যদিকে 50% টিকিট বিক্রির মাধ্যমে সীমিত আকারে রেল চলাচলের কথা বললেন রেলমন্ত্রী।
মালিক শ্রমিকের সঙ্গে আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কথাবার্তা বলা হবে এবং সেখানে কিভাবে আমাদের এই স্বাস্থ্যবিধিরা মানা যায়। যেখানে হয়তো 500 জন যাত্রী আছে, সেখানে আমরা 200 জন পরিবহন করব। সেক্ষেত্রে যে পরিবহন খরচটা উঠে আসবে কিনা সেটাও একটা বিষয়। আমরা তো ওই যে সীমিত আকারে গণপরিবহন চালানোর জন্য তো সরকার সিদ্ধান্ত দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা। তো আমরা ট্রেনও আমরা সীমিত আকারে, যেখানে যেমন পঞ্চগড় 3টা ট্রেন চলে, আমরা একটা ট্রেন চালাবো। টিকিট আমরা সেখানে 50% টিকিট আমরা সেল করবো। অন্যান্য স্বাস্থ্যবিধি যেগুলো সেগুলো সবগুলো অবজার্ভ করা হবে। প্লেন চলাচলে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না বলে প্রজ্ঞাপনে নির্দেশনাও দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আগামী 31 মে থেকে স্বাভাবিক লেনদেন শুরু হচ্ছে ব্যাংকগুলোতেও। আগের মতোই সকাল 10টায় লেনদেন শুরু হয়ে শেষ হবে বিকেল 4টায়। বৃহস্পতিবার এই বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী 31 মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন করতে হবে, তবে অফিসের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পুরোপুরি মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি। তবে ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা, কর্মচারী ও সন্তান সম্ভাবা নারীদের কর্মস্থলে না আনতে বলা হয়েছে। গণপরিবহন সীমিত চলার সময় কর্মীদের যাতায়াতের ব্যবস্থা ব্যাংকে নিজ দায়িত্বে করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে সারা দেশে আদালত খোলার বিষয়ে শনিবার ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী 30 মে সরকারের সাধারণ ছুটি শেষ হওয়ায় সরকারি প্রতিষ্ঠানের সাথে সুপ্রিম কোর্ট সহ দেশের আদালতগুলো খোলা থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এই বৈঠক ডেকেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছেন, এই সভায় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ ও নিয়মিত বেঞ্চের অন্যান্য বিচারপতিরা উপস্থিত থাকবেন। করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউনের সাথে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব আদালত। তবে পরবর্তীতে রাষ্ট্রপতি ঘোষিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা দেশে সুপ্রিম কোর্ট সহ আদালতগুলোতে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে মামলার কার্যক্রম শুরু হয়। সরকারি সাধারণ ছুটি ঘোষণা স্থগিত করায় পরিবার পরিজন নিয়ে রাজধানীতে প্রবেশ করতে শুরু করেছেন সাধারণ কর্মজীবী মানুষরা। বৃহস্পতিবার ঢাকার প্রবেশ পয়েন্টগুলো দিয়ে বিভিন্ন পরিবহনে প্রবেশ করতে দেখা যায় তাদের। এদিকে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানায় ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা। জানাচ্ছেন তালুকদার বিপ্লব। করোনার প্রকোপে টানা প্রায় 2 মাসের অধিক সাধারণ ছুটির পরে আগামী 31 তারিখ থেকে আবার গণপরিবহন চলবে সীমিত আকারে, এমন সিদ্ধান্তে হঠাৎ করেই রাজধানীতে বাড়তে শুরু করেছে মানুষ। বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে দেখা যায়। বিভিন্ন পরিবহনে ভেঙে ভেঙে তারা রাজধানীতে প্রবেশ করার চেষ্টা করছে। ভোগ আছে দেখে আসতেছে, তাই না? যদি না আসে আর খাইব কি? এই জন্য মনে করে ভেঙে ভেঙে টাকা আসতেছে তারা। অটো রিক্সা ভেঙে ভেঙে আসতেছে। 500 টাকারে ভাঙা লাগছে। আমার নদীর ওপারে 3 টাকারে ভাঙে আসছে, আবার নদীর এপারে 2 টাকারে ভাঙ। অনেকে বলছেন রাজধানীতে নানা পেশার সাথে নিজের ও তার পরিবারের জীবন জীবিকা জড়িত, তাই বাধ্য হয়ে তারা প্রবেশ করছেন। জি, কী করবো বলেন, আমাদের তো এখন মনে করেন বাড়ির থেকে আসছে, আমাদের তো মনে করেন যে ফ্যামিলি নিয়ে চলতে হবে, কাজকাম করতে হবে। এখন আমাদের কি করতে হবে? কিছু একটা তো করে খাওয়া লাগবো, মানে আমাদের সংসার তো আর ভরপুর না, গরিব মানুষ, কাজ করে খাওয়ার জন্য আছে। করোনার এই পরিস্থিতিতে রাজধানী প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন প্রবেশ দ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তা ধীরে ধীরে শিথিল হতে দেখা যায়। শিথিলতা ওরকম না, তবে ব্যক্তিগত গাড়ি যেগুলো আসে ওইগুলো আমরা ওই ক্ষেত্রে আমরা ছাড়তেছি আর কি। যারা ঈদের জন্য বাড়িতে গেছে তারা আবার কর্মক্ষেত্রে ঢাকায় আসতেছে, তাদেরকে আমরা ছাড়তেছি। ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থার সদস্যরা বলছেন 31 তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলার সরকারের যে সিদ্ধান্ত তা যথাযথভাবে পালন করবেন তারা। একই সাথে যদি আইন না মানা হয় সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান পুলিশ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সরকারি ছুটি প্রত্যাহারের সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তার প্রতি সরকারের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও
আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন। বলেন, এই ছুটি প্রত্যাহারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে সংক্রমণের দিকে ঠেলে দেওয়া হলো। আতঙ্কিত, উৎকণ্ঠিত, তখন ছুটি নামে তথাকথিত লকডাউন তুলে নেওয়ার পদক্ষেপের মাধ্যমে সরকার কি প্রমাণ করতে চায়? করোনার থেকে তারা শক্তিশালী? ছুটি প্রত্যাহারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে আক্রান্তের দিকে ঠেলে দেওয়া, এটা সরকারের সবচাইতে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। ৩০ মে সাধারণ ছুটি শেষে সীমিত আকারে চালু হতে যাচ্ছে গণপরিবহন। গণপরিবহন চালুর বিষয়ে এখনও কোনো দিক নির্দেশনা না থাকায় অনিশ্চয়তায় পরিবহন শ্রমিক সংগঠনগুলো। পরিবহন শ্রমিক ও যাত্রী উভয়ের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিশাদ হাসানের প্রতিবেদন। প্রায় ৩ মাস বন্ধ থাকার পর ৩০ মে সাধারণ ছুটি শেষে চালু হচ্ছে গণপরিবহন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তা চালু হবে সীমিত আকারে। রাজধানীর বাস টার্মিনালগুলো ঘুরে দেখা যায় গণপরিবহন চালুর জন্য তেমন কোনো প্রস্তুতি নেই। সীমিত আকারে গণপরিবহন চালুর ক্ষেত্রে শ্রমিকরাও চেয়ে থাকছেন সংগঠনের নেতাদের দিকে। এখন পর্যন্ত আমরা নির্দেশনাগুলো আমরা এখনো পাইনি। নির্দেশনাগুলো দেখার পরে এখানে হয়তো আমাদের কিছু বক্তব্য থাকবে, নিশ্চয়ই থাকবে, মালিকদের থাকবে, শ্রমিকদের থাকবে। আমাদের শ্রমিক এবং মালিক সবাই তো গাড়ি চালাতেও পারবে না এখনো। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শুক্রবার পরিবহন সংশ্লিষ্টদের সাথে বৈঠকে নেওয়া হবে সিদ্ধান্ত। গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন চালক, শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। গণপরিবহনগুলোর মোট সিটের অর্ধেক যাত্রী পরিবহন, মাস্ক বাধ্যতামূলক সহ শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে, কারণ গণপরিবহনে সাধারণত হাঁচি, কাশি, থুতু ফেলার অভ্যাস মানুষদের থাকে। যতটুকু সিট থাকে প্রয়োজনের থেকে তার অর্ধেক সিটে হচ্ছে আমাকে যাত্রী বসাতে হবে। এটা ছাড়া কোনোভাবেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাবে না। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এ কারণে কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রীদের ভিড় দেখা যায়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই ফেরিতে ওঠানামা করছে যাত্রীরা। শিমুলিয়ায় এই নৌ রুটে লঞ্চ ও স্পিড বোট বন্ধ থাকায় ফেরিগুলো যানবাহন পারাপারের পাশাপাশি যাত্রী পারাপারে হিমশিম খাচ্ছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই ফেরিতে ওঠানামা করছে যাত্রীরা। এ অবস্থায় ছোঁয়াচে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দেশে একদিনের রেকর্ড 2029 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 15 জনের প্রাণহানি হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 559 জনে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায়, গত 24 ঘন্টায় 9,310টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া নতুন 500 জন সহ মোট সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা 8,425 জন। নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2029টি। এ পর্যন্ত শনাক্ত 40,321 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 500 জন। এ পর্যন্ত সুস্থ 8,425 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 15 জন। এ পর্যন্ত 559 জন মৃত্যুবরণ করলেন। করোনা সংক্রমণে গেল 24 ঘন্টায় আবারও বিশ্বজুড়ে বেড়ে গেছে প্রাণহানির সংখ্যা। একদিনে মোট 5,100-এরও বেশি নতুন প্রাণহানিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3,58,000। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে 1,02,000-এর বেশি। সারা বিশ্বে আক্রান্ত 58,16,000-এর বেশি মানুষ। এছাড়া লাতিন আমেরিকায় মহামারীর কারণে 1,40,00,000 মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। এদিকে করোনা চিকিৎসায় হাইড্রোক্সি ক্লোরোকুইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। করোনা ভাইরাস আক্রান্তের দৈনিক হিসেবে ইউরোপ যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকা। বর্তমান পরিস্থিতিতে মহামারীর কারণে এই অঞ্চলের 1,40,00,000 মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব চলতে থাকায় অবিলম্বে দুর্ভিক্ষের মুখোমুখি হবে 1,40,00,000 মানুষ। মহামারীর কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ায় জীবনযাত্রার মানও নিম্নমুখী হবে।
অঞ্চলটি এখন কোভিড-19-এর কেন্দ্র হয়ে উঠেছে বলে জানিয়েছে সংস্থাটি। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে উদ্বেগজনক হারে ভাইরাস সংক্রমণ বাড়ছে। আগামী 3 মাসে ব্রাজিল ছাড়াও এই অঞ্চলের অন্যান্য দেশগুলোতে মৃতের সংখ্যা বাড়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সুন্দরবনে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া 6 কিশোরকে 18 ঘন্টা পর উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের মধ্যে গাছে থাকা ওই কিশোরদের উদ্ধার করে নিয়ে আসে নৌ পুলিশের সদস্যরা। পরে কিশোরদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া কিশোররা হলো দক্ষিণ আমরাগাছিয়া গ্রামের ইমরান খলিফা, মইনুল ইসলাম, আব্দুর রহিম, সাইমন খলিফা, জুবায়ের খলিফা ও জয়। শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি SK আবু সাইদ জানান, বুধবার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ আমরাগাছিয়া গ্রামের স্কুল ও মাদ্রাসা পড়ুয়া 6 কিশোর সুন্দরবনে ঘুরতে যায়। বিকেলে ঝড়ের কবলে পড়ে পথ হারায় তারা। এ সময় বাঘের ভয়ে গাছে আশ্রয় নেয় তারা। পরে 999-এ ফোন পেয়ে তাদের উদ্ধার করা হয়। পথারই খুলি, তারপর আমরা ঝড়ের কবলে পড়ি এবং কোনো সাহায্য কোনো পথ না খুঁজে পেয়ে আমরা 999-এ কল দিই। তারপর আমাদের শরণখোলা থানা দেশের সকল সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাধারণ রোগীর পাশাপাশি করোনা রোগীরাও সেবা পাবেন। তবে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিক মালিক কর্তৃপক্ষ বলছে এমন নির্দেশনা ঢালাওভাবে দেওয়া হয়েছে। হাসান পারভেজের প্রতিবেদন। দেশে করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এমন অনেক অভিযোগ পাওয়া যায়। আবার করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া হাসপাতালে রোগী ভর্তি করাচ্ছেন না এমনও অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশনায় বলা হয়েছে 50,000 বেশি সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা ও নন করোনা রোগীদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা চালু রাখতে হবে। 50 শয্যার বেশি সব হাসপাতালে করোনা ও নন করোনা জোনে ভাগ করতে হবে। রেড জোন, গ্রিন জোন ও ইয়েলো জোনে ভাগ করবে প্রতিটি হাসপাতাল। রেড জোনে থাকবে করোনা রোগীরা, ইয়েলো জোনে থাকবে করোনা সন্দেহভাজন রোগীরা এবং গ্রিন জোনে থাকবে নন করোনা রোগীরা। পেশেন্ট যেহেতু বাড়ছে কোভিড, কাজেই শুধু ডেজিগনেটেড হাসপাতালগুলোই যথেষ্ট নাও হতে পারে। তারপর ঈদের বন্ধ সেরে যখন মানুষ আরো ঢাকায় আসবে, তখন হয়তো আরেকটা আশঙ্কা করছি যে আরেকটা যদি ছড়ায়, তাহলে সেই ক্ষেত্রে এই সবগুলো পেশেন্টকে তো শুধু ডেজিগনেটেড হাসপাতাল যথেষ্ট হবে না। গত 24 মে এই নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি দেশের সব সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছেও এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। আসলে যখন রেজিস্ট্রেশন দেওয়া হয় তখনই কিছু শর্ত থাকে যে কি করা যাবে কি করা যাবে না। সরকারের আদেশ তো মানতে হবে। এরকম দুঃসময়ে যারা সরকারের পাশে বা দেশের জনগণের পাশে বা রোগীদের পাশে না দাঁড়াবে, তাদের বিষয়ে যে কোনো আইনসঙ্গত সিদ্ধান্ত সরকার নিতে পারে। তবে একই হাসপাতালে করোনা ও নন করোনা রোগীদের আলাদা আলাদাভাবে চিকিৎসা দেওয়ার সক্ষমতা সব বেসরকারি হাসপাতালে নেই বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এইগুলো জোর জবরদস্তির ইস্যু না, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে, নতুবা এটা একটা বুমেরাং হতে পারে। 20 লক্ষ 50 লক্ষ লোকজন ইনফেক্টেড হয় নাই, এখনো সেই পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে ঢালাও ভাবে সবকিছুকে সব হসপিটালে আপনার ভর্তি করতে হবে। একটা হাসপাতাল ঢাকা শহরে বললাম এরা পারবে, কিন্তু ছোটখাটো হাসপাতালগুলো পারবে না, যাদের এন্ট্রি এক্সিট নাই, যাদের লিফট ফ্যাসিলিটিস একটাই, যাদের আইসোলেশন ফ্যাসিলিটিস নাই, তাদের পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সন্দেহভাজন করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় 11 মে নির্দেশনা জারি করলেও এখনো বাস্তবায়ন হয়নি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের তদন্তে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের মারাত্মক অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত দল। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা ইউনিটটি ছিল মারাত্মক দাহ্য পদার্থে ভরপুর। আবার আগুন লাগার পরে করোনা সংক্রমণের ভয়ে আগুনের কাছে ভিড়তে সাহস পাননি হাসপাতালের অগ্নি নির্বাপক দল। আর হাসপাতাল পরিদর্শন শেষে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অগ্নি নির্বাপন যন্ত্রের অধিকাংশই ছিল বিকল, এমন প্রমাণ পেয়েছেন তারা। এদিকে তদন্তে সহায়তা করার আশ্বাস দিয়েছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। জানাচ্ছেন মাহমুদুল হাসান।
গত বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে এমন অগ্নিকাণ্ডে মারা যান 5 রোগী। ঘটনার পরের দিনই তদন্তে আসে ফায়ার সার্ভিস ও সিআইডির বিশেষ টিম। প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানায় তদন্ত দল। তারা বলছেন, করোনা ইউনিটে আগুন লাগায় সংক্রমণের ভয়ে ভেতরে প্রবেশ করার সাহস করেনি হাসপাতালের নিজস্ব অগ্নি নির্বাপক দল। তারা সরকারিভাবে নির্দেশনা পেয়েছেন করোনা রোগী রাখার জন্য একটা আইসোলেশন সেন্টার করার জন্য, এই করার জন্যই করেছেন আর কি। তো এটা ভেরি রিস্কি ছিল, সব হলো পার্টেক্স জাতীয় অতিতাজ্য। আগুন যখন লাগছে তাৎক্ষণিকভাবে একসাথে লেগে গেছে। ফর দিস রিজন একটা পেশেন্টও বের হতে পারে না। ইলেকট্রিক শর্ট সার্কিটে হইতেও পারে, তাছাড়া অন্য ইয়াতেও হইতে পারে, কেমিক্যালে হইতে পারে, কারণ কেমিক্যাল ওখানে ভর্তি। হ্যান্ড স্যানিটেশন একদম গ্যালনকে গ্যালন, তারপরে বোতলকে বোতল। এদিকে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। হাসপাতালের বেশিরভাগ অগ্নি নির্বাপক যন্ত্রই মেয়াদ উত্তীর্ণ এমন প্রমাণ পাওয়া গেছে বলে জানান মেয়র। ভিতরে যে আরো যে ফায়ার এক্সটিংগুইশার আছে, এগুলোরও কি ডেট আছে কি না আছে এটাও কিন্তু আমরা জানি না। কিন্তু আমি এখানে 11টার মধ্যে আমি 9টাই পেলাম যে ডেট নেই যেখানে। তারা চেষ্টা করেছে, কিন্তু যেহেতু করোনা পেশেন্ট যেহেতু এখানে ছিল, তারাও কিন্তু ভয় পাচ্ছিল ভিতরে যাওয়ার জন্য। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে তদন্তে সহায়তা করার আশ্বাস দিয়েছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। পদ্মায় 4.25 কিলোমিটারের বেশি স্টিলের অবকাঠামো বসলেও এখন প্রধান চ্যালেঞ্জ দোতলা এই সেতুতে সড়ক ও রেলওয়ে স্ল্যাব বসানো। সেই চ্যালেঞ্জকে কিছুটা কঠিন করে কাজের গতি অর্ধেকে নামিয়েছে করোনা মহামারী। রেল ও সড়ক মিলিয়ে 5,876টি স্ল্যাবের মধ্যে বসেছে 1,550টি স্ল্যাব। সেতুর মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার আর জাজিরা প্রান্তে 4 কিলোমিটার 6 লেন বিশিষ্ট সংযোগ সড়ক ইতিমধ্যে প্রস্তুত। বাকিটা দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। 6 লেন বিশিষ্ট এই সড়ক হয়ে দেশের বৃহত্তম পদ্মা সেতুর উপর চলাচল করবে যানবাহন। মাওয়া ও জাজিরা প্রান্তের দুপাশে এমন দৃষ্টিনন্দন 13.5 কিলোমিটার সংযোগ সড়ক এরই মধ্যে প্রস্তুত, যা ভ্রমণকে করবে আরও আনন্দদায়ক। নদীতে 4.25 কিলোমিটারের বেশি অবকাঠামো মিলিয়ে সেতুর কাজ 79% শেষ। এখন প্রধান চ্যালেঞ্জ দ্বিতল বিশিষ্ট এই স্প্যানে সড়ক ও রেলপথ নির্মাণ। 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বসেছে 1000 স্ল্যাব, আর 2917টি রোডওয়ে স্ল্যাবের বসেছে মাত্র 550টি। প্রায় 3000 করে স্ল্যাব বসার কথা। রোডওয়েতে প্রায় 550 স্ল্যাব বসেছে, রেলওয়েতে প্রায় 1000-এর উপরে স্ল্যাব বসেছে। স্ল্যাবটা আমাদের ক্রিটিক্যাল, রোডওয়ে স্ল্যাব। রেলওয়ে স্ল্যাব আমাদের জন্য সমস্যা না। রোডওয়ে স্ল্যাব আমরা 3 শিফটে কাজ করতে হবে, আমরা কাজ করতে পারছি না, যার জন্য আমরা কিছুটা পিছনে আছি। মহামারীর প্রভাবে কাজের গতি কমলেও ভাইরাস প্রতিরোধক সতর্কতা নিয়ে স্ল্যাব বসানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। আমাদের এক্সপার্ট অনেকে চলে গেছে, 4000 লেবার কাজ করে, এখন 2000-এর উপরে লেবার আমরা ডরমিটরি করে তাদেরকে আমাদের ভিতরে রেখেছি। সবার স্বাস্থ্যগত দিকটা আমরা খুব গভীরভাবে আমরা নজরে রাখছি। দেশের বৃহত্তম এই সেতুর 25, 26 ও 27তম পিলারের উপর বসাতে প্রস্তুত যথাক্রমে 30 ও 31তম স্প্যান। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর 4 লেনের সড়ক পথ। এই সড়ক পথে এখন পর্যন্ত বসেছে 500টি স্ল্যাব, আর নিচের রেল পথে এখন পর্যন্ত বসেছে মাত্র 1000 স্ল্যাব। প্রকল্প পরিচালক বললেন, সামনের দিনগুলোতে করোনার প্রভাব মোকাবেলা করে এগিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। ফখরুল ইসলাম, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, মাওয়া। এবারে বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। করোনাকালীন সময়ে দেশে বাড়ছে গরিব মানুষের সংখ্যা, ফলে আসছে বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা খাত। আগামী অর্থ বছরে নতুন করে 16 লাখ লোক যুক্ত হচ্ছে সোশ্যাল সেফটি নেটের আওতায়, আর বরাদ্দ বাড়ছে 1000 কোটি টাকার কিছু বেশি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মহামারীর এই সময়ে বরাদ্দ পর্যাপ্ত নয়, এছাড়া কমাতে হবে এই খাতের দুর্নীতি ও অপচয়। আরো জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির লক্ষ্য অনুযায়ী দেশ থেকে দারিদ্র্য নির্মূল করতে হলে গরিব মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। যদিও বাংলাদেশ এখনও এই খাতে খরচের দিক থেকে এশিয়ার দেশগুলোতে তলানিতে।
জিডিপির মাত্র 1.2% অর্থ সামাজিক সুরক্ষায় খরচ করে বাংলাদেশ। করোনাকালীন এই দুর্যোগে সামাজিক নিরাপত্তায় আসছে বাজেটে প্রায় 93 লাখ লোককে সামাজিক সুরক্ষার আওতায় আনা হচ্ছে, যেখানে বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী সব মিলে বরাদ্দ দেয়া হচ্ছে 6,096 কোটি টাকা। অর্থাৎ চলতি বাজেটের তুলনায় সুবিধাভোগী বাড়ছে 16 লাখ, যেখানে খরচও বাড়ছে 1,044 কোটি টাকা। মহাদুর্যোগের এই সময়ে নতুন করে দরিদ্র হওয়া বিপুল সংখ্যক মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে এই বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ যে ধরনের একটা সংকটকাল চলছে এবং বিভিন্ন গবেষণা এবং বিশেষ করে সানেমের গবেষণা এটা উঠে এসেছে যে আমাদের দারিদ্র্য সীমার নিচে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু এই ক্রাইসিসের কারণে পড়তে যাচ্ছে। দারিদ্র নিপতিত হলেও এটা মোকাবেলার জন্য আমাদের বাজেট এবং তাৎক্ষণিক যে ব্যবস্থা এখন নেওয়া হচ্ছে সব মিলিয়ে এখনো আমাদের পুরো আয়ত্তে রয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সহায়তা দেওয়া হয় তার বড় অংশই ত্রুটিপূর্ণ। অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রেই যাদের সহায়তা পাওয়ার কথা তারা তা পান না। বিশ্লেষকরা বলছেন, অপচয় ও দুর্নীতি কমিয়ে সামাজিক বেষ্টনীর অর্থ প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছানো না গেলে বাজেটের প্রকৃত সুফল মিলবে না। যতটুকু সম্ভব দুর্নীতিমুক্ত, যতটুকু সম্ভব অনিয়ম থেকে বের হয়ে এসে এই ক্রিটিক্যাল টাইমে এই দরিদ্র জনগোষ্ঠী এবং নতুন করে যারা দরিদ্র হয়েছে সেই জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা যায়। তো এই বাজেটটা হবে অনেকটা পুনর্বাসনমুখী, অনেকটা সাবধানী এবং বেশি পরিমাণে নিম্ন আয়ের দিকে নজর যাবে, গ্রামীণ অর্থনীতির দিকে নজর যাবে, কৃষির দিকে নজর যাবে। সামাজিক সুরক্ষা খাতে খরচের দিক থেকে এশিয়ার 25 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 21তম। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যুক্তরাষ্ট্রে 12,000-এর বেশি কর্মী ছাঁটাই করেছে দেশের সবচেয়ে বড় উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং। আগামী কয়েক মাসে তারা আরও কয়েক হাজার কর্মীকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে রয়টার্স। বর্তমানে বিশ্বব্যাপী বোয়িংয়ের কর্মীর সংখ্যা 1,60,000। গেল এপ্রিলেই 10% কর্মী ছাঁটাইয়ের তথ্য দিয়েছিল তারা। তার এই ধারাবাহিকতায় বুধবার বোয়িং জানালো 5,520 জন কর্মীর স্বেচ্ছা অব্যাহতি অনুমোদন দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। সেই সাথে 6,770 জন কর্মীকে অব্যাহতির নোটিশ পাঠানো হয়েছে। শেষ করব এখনকার সংবাদ আয়োজন।